মোহনা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে, বাবা। নীল থমকে যায়, ও হতভম্ব হয়ে গেছে, মুহূর্তেই সাথে অস্থিরও। মোহনা সেখানেই বসে পড়ে কাঁদতে কাঁদতে। নীল অস্থির হয়ে মোহনাকে ধরে জিজ্ঞাসা করে, কি কি হয়েছে মোহনা? বলো আমাকে, বলো কি হয়েছে তোমার? বাবার বাবার মনে হয় স্ট্রোক করেছে বাবা, বলেই কাঁদতে শুরু করে দিল মোহনা। এখন কোথায় আছেন আঙ্কেল? নীল ভ্রু কুঁচকে প্রশ্ন করল। বাড়িতেই আছেন। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, কিছু হবে না, আমি আছি তো। মোহনার গালে হাত রেখে বলে উঠল নীল। মোহনা হ্যাঁ বোধক মাথা নাড়তেই নীল দ্রুত মোহনাকে নিয়ে ওর বাড়ি চলে আসে। ওরাও পৌঁছে যায়, সঙ্গে অ্যাম্বুলেন্সও। মোহনা আর মোহনার মা কেঁদেই চলেছে। নীল নিজ দায়িত্বে দ্রুত মোহনার বাবাকে কলকাতার সব থেকে বড় হসপিটালে ভর্তি করে এবং ওনাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। মোহনা আর মোহনার মা খুব ভেঙে পড়েছে। নীল ওদের দিকে এগিয়ে গিয়ে বলে, প্লিজ প্লিজ আপনারা কাঁদবেন না, আঙ্কেলের কিচ্ছু হবে না। সব বড় বড় ডক্টরেরা আঙ্কেলের চেক আপ করছেন তো, আঙ্কেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি কে আমি জানি না বাবা, কিন্তু তুমি ভগবানের মতো আমাদের সাহায্য করেছো, 1000টা ধন্যবাদ দিলেও কম হবে। মোহনার মা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মোহনা কান্না করতে করতে নীলের দিকে তাকিয়ে আছে। নীলও মোহনার দিকে তাকিয়ে আছে। ওই ইশারায় মোহনাকে ভরসা দিচ্ছে। মোহনা আর মোহনার মা ভগবানকে ডাকছে মনে মনে, কারণ তিনি ছাড়া কেউ ওর বাবাকে সুস্থ করতে পারবেন না। প্রায় অনেকটা সময় পার হয়ে যায়। সব ডক্টরেরা একে একে বাইরে বেরিয়ে আসেন। নীল খুব চিন্তার মধ্যে ছিল। ডাক্তারদের বাইরে বেরিয়ে এসে দেখে ওরা তিনজনেই ডক্টরদের দিকে এগিয়ে যায়। ডক্টর ডক্টর এখন আঙ্কেল কেমন আছেন? চিন্তিত হয়ে প্রশ্ন করল নীল। সত্যি বলতে আর কিছুক্ষণ দেরি হলে হয়তো ওনাকে আর বাঁচানোই যেত না। ওনার স্ট্রোক করেছিল। সময় মতো আসায় আমরা আমাদের বেস্ট ট্রিটমেন্ট দিতে পেরেছি। উনি এখন আউট অফ ডেঞ্জার, তবে এখনও ওনার জ্ঞান ফেরেনি। জ্ঞান আসলেই দেখা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। নীল মুচকি হেসে ধন্যবাদ জানালো। ইটস মাই ডিউটি। নীলের কাঁধে হাত রেখে ডক্টর বলে চলে গেলেন। ডক্টর চলে যেতেই মোহনার মা নীলের কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কাঁদতে কাঁদতে বলেন, সত্যি সত্যি তুমি খুব ভালো, তোমার মতো ছেলে হয় না। আমাদের পরিবারটাকে তুমি বাঁচিয়েছো। আমরা সবাই পথে বসতাম যদি ওর বাবার কিছু হয়ে যেত। ভগবান তোমার মঙ্গল করুন বাবা। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের পাশে থাকার জন্য। আন্টি আপনি কাঁদবেন না প্লিজ, আঙ্কেল এখন ভালো আছেন। মায়ের চোখে জল মানায় না, আপনি প্লিজ কাঁদবেন না। নীল মুচকি হেসে বলল, আচ্ছা আর কাঁদবো না, এই যে মুছে ফেলেছি চোখের জল, বলেই হাসলেন মোহনার মা। থ্যাংক ইউ, হাসতে হাসতে বলল নীল। নীলের কেমন জানি লাগছে। আজ ওর মা বেঁচে থাকলে হয়তো ও এতটা খারাপ হতো না। জীবনে প্রথম আজ ভালো একটা কাজ করেছে ও। বাকি জীবন তো নেশা আর মেয়ে নিয়েই কাটিয়ে এসেছে। নীল সবার আড়ালে গিয়ে একপাশে দাঁড়িয়ে আছে, সাথে কেউ নেই। হঠাৎ করে নীল নিজের কাঁধে কারোর হাতের স্পর্শ পায়। তখন ও ঘুরে তাকিয়ে দেখে মোহনা দাঁড়িয়ে আছে। এ কি, আপনি কাঁদছেন? বিচলিত হয়ে বলে উঠল মোহনা। নীল মোহনার কথা এড়িয়ে গিয়ে বলল, কই, না ও কিছু না। আচ্ছা আঙ্কেল কেমন আছেন? এখন ভালো আছে, মা বাবার কাছেই আছে। একটা কথা বলি, আমতা আমতা করে বলল মোহনা। বলো। আপনাকে একটু জড়িয়ে ধরি? নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মোহনা। নীল মোহনার কথাটা শুনে ছলছল চোখে ওর দিকে তাকিয়ে আছে। মোহনা বুঝতে পারে নীলের সম্মতি আছে। মোহনা এক মুহূর্ত সময় নষ্ট না করে নীলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। জীবনে প্রথম আজ কোনো নারীর স্পর্শে নীলের উত্তেজনা হয়নি, বরং চোখ ফেটে কান্না আসছে। জানেন, খুব ভয় পেয়ে গেছিলাম। বাবা আমাদের সব। আজ আপনি না থাকলে হয়তো বাবাকে হারাতে হতো। নিজের জীবনটা দিয়ে দিলেও আপনার এই ঋণ কখনো শোধ হবে না। আপনি সত্যিই খুব ভালো একজন মানুষ। নীলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল মোহনা। নীল এই ভালো মানুষ শব্দটা কেন যেন আর নিতে পারছে না। ওর বুক ছিঁড়ে যাচ্ছে এই শব্দটা শুনে, কারণ ও জানে ও কতটা খারাপ।
নীলের দম বন্ধ হয়ে আসছে। ও এই সব কিছু থেকে মুক্তি চায়। 3-4 দিন পর মোহনার বাবাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। মোহনার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। ওরা সবাই এখন খুব খুশি হলো। মোহনার মুখ অন্ধকার। বাড়িতে যাওয়ার পর থেকে নীলের কোনো খবর নেই। যতবারই মোহনা নীলকে কল করছে ততবারই ওর ফোন বন্ধ পেয়েছে। মোহনা কিচ্ছু বুঝতে পারছে না নীলের কি হয়েছে। এভাবে দেখতে দেখতে টানা 10 দিন কেটে যায়। নীল যেন উধাও হয়ে গেছে। মোহনা আর সহ্য করতে পারছে না এসব। তাই অনেক কষ্টে নীলের বাড়ির ঠিকানা খুঁজে বের করে সেখানেই চলে যায় ও। মোহনা এখন নীলের বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির কলিং বেল বাজতেই একজন পরিচারিকা দেখা মিলল। কাকে চাই ম্যাডাম? পরিচারিকা মোহনার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। নীল, নীল চৌধুরী কি বাড়িতে আছেন? মোহনা সৌজন্যতা বজায় রেখে বলল, হ্যাঁ ম্যাম, স্যার বাড়িতেই আছেন। আমি আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। আসলে গত 10 দিন ধরে ওনার কোনো খবর নেই, আর ফোনটাও বন্ধ। মোহনা বলল। পরিচারিকা একটু ইতস্তত বোধ করে বলল, আচ্ছা আচ্ছা আপনি কি স্যারের কাছের কেউ? কিছুটা, মন মোড়া হয়ে উত্তর দিল মোহনা। ম্যাম একটা কথা বলি? পরিচারিকাটা একটু আস্তে করে জিজ্ঞেস করলো। হ্যাঁ বলুন। ম্যাম সত্যি বলতে স্যার ভালো নেই। আমরাও খুব চিন্তায় আছি। আপনি ওর সঙ্গে যান। এই, ওনাকে স্যারের কাছে নিয়ে যাও। ম্যাম একটু দেখুন না স্যারের কি হয়েছে। মোহনা হ্যাঁ বোধক মাথা নেড়ে আরেকজন পরিচারিকার সঙ্গে নীলের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। ওর খুব ভয় এবং চিন্তা হচ্ছে। কি হয়েছে নীলের? ঠিক আছে তো নীল? মোহনা এইসব ভেবে খুব চিন্তিত হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ও জানে না যে ওর জন্য কত বড় একটা সত্যি অপেক্ষা করছে। এইসব ভাবনার মাঝেই মোহনা নীলের ঘরের দিকে চলে আসে। ম্যাম, স্যার ভেতরেই আছেন, আপনি যেতে পারেন। আমি আসি বলেই পরিচারিকাটা মোহনাকে নীলের ঘরের সামনে ছেড়ে দিয়ে চলে গেল। মোহনা এখনো বুঝতে পারছে না নীলের কি হয়েছে। মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতির সঞ্চয় হচ্ছে মোহনার। সব চিন্তাভাবনা ফেলে রেখে আস্তে করে নীলের ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকে যায় মোহনা। রুমের ভেতরে ঢুকতেই দেখলো রুমটা পুরোটাই অন্ধকার। করিডোরের আলো রুমের ভেতরে পড়ছে। সেই আলোতেই কাউকে মেঝেতে অন্যদিকে ফিরে বসে থাকতে দেখা যাচ্ছে। মোহনা আরও একটু সামনের দিকে এগোতেই ওর নাকের মধ্যে বিশ্রী একটা গন্ধ আসে। গন্ধটা নাকের মধ্যে আসতেই রীতিমতো বমি পাচ্ছে মোহনার। রুমের মধ্যে কারোর উপস্থিতি টের পেয়ে ভাঙা কান্নাসিক্ত অসহায় নেশাকারী এক পরিচিত কণ্ঠ ভেসে আসে মোহনার দিকে। রকি, তুই আবার এসেছিস আমার রুমে? বলেছি না আমার কাছে আসবি না। আমাকে একা ছেড়ে দে প্লিজ। আমি আগুন, আমার কাছে যেই আসবে সেই শেষ হয়ে যাবে। যা যা এখান থেকে, আমাকে ড্রিঙ্কস করতে দে, আর কখনো আসবি না এখানে। নেশাক্ত কণ্ঠে বলল নীল। মোহনা হতবাক হয়ে শুধু তাকিয়ে আছে। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি নীল নাকি অন্য কেউ? ওর যেন বিশ্বাসই হচ্ছে না। মোহনা মদের পচা বেশি গন্ধকে উপেক্ষা করে সব কিছু ভুলে নীলের দিকে এগিয়ে যায়। নীল নেশাকাতর, তবে জ্ঞান হারায়নি, খুব কষ্টে আছে। মোহনা নিজেকে বিশ্বাস করাতে নিঃশব্দে নীলের সামনে মাটিতে গিয়ে বসে পড়ে। নীল ওর পাশে কাউকে অনুভব করতেই ঘুরে তাকালো, আর তাকাতেই মোহনাকে দেখতে পেল। নীল মোহনাকে দেখে একবার মদের বোতলের দিকে তাকালো, দিয়ে আবার মোহনার দিকে তাকায়। মোহনার চোখ দিয়ে এই মুহূর্তে টপ টপ করে অশ্রু ঝরছে। এই অশ্রু নীলের এই অবস্থা দেখে। ওর মাথা কাজ করছে না নীলের এই অবস্থা দেখে। নীল মোহনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি তুমি সত্যিই এসেছো? না না, তুমি কি করে আসবে এখানে? কোনোভাবেই আসতে পারবে না। আরে এই দেখ, তোর বোতলে এতই নেশা, মোহনাকে দেখতে পাচ্ছি আমি। হাতে থাকা মদের বোতলের দিকে তাকিয়ে বলল নীল। এরপর নীল আরও এক ঢোক খেয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে মোহনার দিকে তাকিয়ে নিঃশব্দে কান্না করতে করতে বলল, এই যে তুই তুই আমার জীবনে ঝড়ের মতো এসে সবটা শেষ করে দিয়েছিস। তুই তুই আমাকে ভালো মানুষ বলিস? তুই জানিস আমি কতটা খারাপ, কত মেয়ের সঙ্গে আমি রাত দিন দুপুর কাটিয়েছি। জানিস তুই? কিচ্ছু জানিস না তুই, কিচ্ছু না। আর আমাকে বলিস আমি কিনা ভালো মানুষ? আমি ভালো মানুষ না। আর এই যে তুই
তোর সাথে কেন এত ভালো ব্যবহার করেছিলাম জানিস? জানিস তুই? আহা, তুই কি করে জানবি? তাহলে শোন, তোর তোর এই নরম কামুক শরীরটাকে পাওয়ার জন্যই আমি তোর কাছে ভালো মানুষ হয়েছি, যাতে তোর এই শরীরের স্বাদ আমি নিতে পারি, সেই জন্যই, বুঝলি? আর তোরা, তুই, তোর মা আমাকে ভালো মানুষ বলিস? আমি ভালো মানুষ না, শুধুমাত্র তোর এই শরীরের জন্যই আমি তোর কাছে গেছি। প্রেম ভালোবাসা এসব কিচ্ছু না, আমার কাছে কিচ্ছু না এসব। নীল ভাবছে ও নেশার ঘোরে মোহনাকে দেখছে, তাই সব সত্যি বলে দিয়েছে। নীল আবারও নেশার ঘোরে বলল, এই যে তোর তোর এই সুন্দর কামুক শরীর। বলতে বলতেই নীল মোহনার হাত ধরে ফেলে এবং মুহূর্তেই চমকে যায়। মোহনা কাঁদছে, বাকরুদ্ধ হয়ে কাঁদছে। নীল মোহনার দিকে তাকিয়ে নিজের দু হাত দিয়ে ওকে স্পর্শ করে অনুভব করছে ওর সব নেশা মুহূর্তেই শেষ। মোহনা, মোহনা, তুমি সত্যিই এখানে? কিভাবে? ভীষণ রকম অবাক হয়ে বলল নীল। মোহনা আস্তে করে নীলের সামনে থেকে উঠে দাঁড়ায় এবং নিথর মলিন ভাব নিয়ে দরজার দিকে যায়। সেটা দেখে নীল অস্থির হয়ে বলে ওঠে, যেও না, যেও না মোহনা, প্লিজ যেও না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মোহনা, আমার কথাটা একবার শোনো। হয়তো এসব কথা শুনে মোহনা চলে যাবে, এটাই স্বাভাবিক, আর নীলও তাই ভেবেছিল। কিন্তু সব স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে দিয়ে মোহনা দরজার কাছে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দেয় আর নীলের দিকে ঘুরে তাকায়। নীল পুরো স্তব্ধ হয়ে গেছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মোহনার মুখটা খুব শক্ত হয়ে আছে আর ওর চোখ দুটো নিষ্প্রাণ। মোহনা আস্তে আস্তে নীলের দিকে এগিয়ে এসে ওর গায়ে থাকা ওড়নাটাকে এক টান মেরে খুলে ফেলে দিল। এই দৃশ্যে নীলের চোখ বড় বড় হয়ে যাচ্ছে, গা হাত পা সব আগুনের মতো হয়ে যাচ্ছে নীলের। মোহনা নীলের সামনে এসে মুখোমুখি বসে পড়ে। নীল পাথর হয়ে বসে আছে। মোহনা নীলের চোখের দিকে তাকিয়ে আছে, একদম নীরবতা। জানলা দিয়ে দমকা হাওয়ায় রুমের পর্দাগুলো উঠছে, এসি থেকে মাঝে মাঝে হালকা শব্দ হচ্ছে। এ যেন এক ভয়ঙ্কর নীরবতা।